এভারকেয়ারে বেগম জিয়ার চিকিৎসায় কাজ শুরু করেছে চীনের টিম। সম্মিলিত মেডিকেল বোর্ড ঠিক করবে পরবর্তী করণীয়। সুস্থতা কামনায় কাল বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, লিভ টু আপিল খারিজ। গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে গঠিত সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলছেন আইনজীবী। জামাত সহ ৮ দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। প্রাধান্য পাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত দলগুলো। 10ম গ্রেড দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শাটডাউন কর্মসূচি। হাসপাতালে বন্ধ পরীক্ষা নিরীক্ষা, ওষুধ সরবরাহ। সেবা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। এবং রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত। রিখটার স্কেলে মাত্রা 4.1। উৎপত্তিস্থল নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর সুপ্রিম কোর্টে ব্রিফ করছেন আইনজীবী। সরাসরি যাচ্ছে সেখানে। এটি প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাতে ইংরেজিতে বলে উইল অফ দ্য পিপল। এবং এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করলেন। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। এটি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা আজকে প্রমাণিত হলো। হাইকোর্ট বলেছিলেন যে এই সরকারের বৈধতার দুটি উৎস, একটি হলো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, আরেকটি হলো উইল অফ দ্য পিপল। আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের এই ফাইন্ডিংকে পুনরায় ঘোষণা করলেন বৈধ হিসেবে এবং বললেন হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই, হাইকোর্ট ডিভিশনের রায় সঠিক। তারপরে বলেছেন উইথ অবজারভেশন। অবজারভেশনটা রায় প্রকাশ পেলে পরে সুনির্দিষ্ট অবজারভেশন কি আসছে তা আমরা দেখতে পাব। তো আমরা যে কথা বলেছিলাম, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের ভিত্তিতেই গঠিত হয়েছে। আমরা আদালতকে এটাও বলেছিলাম, আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, কিন্তু এটির প্রয়োজন ছিল না। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করলেন। এই সরকারের যে কর্মকাণ্ডগুলো হয়েছে, পরবর্তী সংসদে কি সেটার বৈধতা এখন আর প্রয়োজন আছে এই রায়ের ফলে? পরবর্তী সংসদের বৈধতার আগে আপনাকে দেখতে হবে যে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত বিষয়াবলী কিভাবে নিষ্পত্তি হবে, এটাও এই সরকার একটা আদেশ জারি করে বলেছেন। এই আদেশটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025। সেখানে একটা রোডম্যাপ দেওয়া আছে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার দুটো ক্যারেক্টার থাকবে। একটি ক্যারেক্টার হবেন জাতীয় যে সংস্কার সভা হবে, সংবিধান সংস্কার সভা, একজন পার্লামেন্টের মেম্বার সংবিধান সংস্কার সভারও মেম্বার হবেন, আবার তিনি একজন সাধারণ পার্লামেন্ট মেম্বার হবেন। তাকে দুটো শপথ নিতে হবে, এটি আদেশে বলা হয়েছে। এই আদেশের ভিত্তিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনের পার্লামেন্টের প্রথম ক্যারেক্টার হবে সংবিধান সংস্কার সভা হিসেবে 180 দিনের মধ্যে ফাংশন করা। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াও কিন্তু এই সরকার আদেশের মাধ্যমে জারি করছেন। ফলে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সব কিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন।
ফলে রোডম্যাপ যাই দিচ্ছেন সরকার, এটি পরবর্তী পার্লামেন্টের যা দায়িত্ব বলছেন সেই দায়িত্ব পরবর্তী পার্লামেন্ট রোডম্যাপ অনুযায়ী পালন করবেন, যা আদেশে উল্লেখিত আছে। এটা কি ফাইনাল জাজমেন্ট নাকি? কথা বলছিলেন অ্যাডভোকেট শিশির মনির, যিনি এই মামলায় শুনানি করেছেন। এর আগে কথা বলেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজকে যে রায়টি হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে রায়টি দিয়েছেন। সেই রায়টি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের শপথ এর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছিল গত বছরের ডিসেম্বরে, এবং সেই রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন। খারিজে হাইকোর্ট যেটি বলেছেন যে এই সরকার ইনস্ট্রুমেন্টাল দিক থেকে এবং মানে আইনি দিক থেকে এবং জনগণের ইচ্ছার দিক থেকে কাজ করছে বা এই সরকার পরিচালিত হচ্ছে। এর ফলে সেই রিটটি খারিজ করে দিয়েছিলেন দেশের হাইকোর্ট। আর এই রায়ের বিরুদ্ধেই রিটকারী আইনজীবী লিভ টু আপিল সুপ্রিম কোর্টে করেছিলেন। সেই লিভ টু আপিলেরই শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী মতামত দিয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মতামত দিয়েছেন। তারা যেটি বারবারই বলার চেষ্টা করছেন যে যেই সরকার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছার উপর ভিত্তি করেই কার্যক্রম পরিচালনা করছে, এবং এর সঙ্গে 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে রেফারেন্স নিয়েছিলেন সরকার গঠনের পূর্বে, শপথের পূর্বে, সেই মাধ্যম দিয়েই সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকারের কার্যক্রম বৈধ, এই সরকারের শপথ বৈধ, এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম হাইকোর্টে। এভারকেয়ারে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছে চীনের নতুন মেডিকেল টিম। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় কাল বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় হাসপাতালে আসেন চীনের 4 সদস্যের মূল মেডিকেল টিম। সঙ্গে ছিলেন চীনা রাষ্ট্রদূত। তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। যদি বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবরাখবর যদি আপনাদের জানাতে চাই, তাহলে যেটি হলো যে গত রাতে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল বোর্ড, অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে গত রাতে চীনের বিশেষজ্ঞ যেই চিকিৎসক দল তারা বৈঠক করেছেন, এবং সেখানে মূলত সেই জায়গাতে তারা চিকিৎসার যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটি গত রাতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা পর্যবেক্ষণ করেছেন। এবং সেই চিকিৎসক দলটিতে, অর্থাৎ যে 4 সদস্যের যে চিকিৎসক চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে, সেখানে রয়েছেন চি জিয়াংফাং, ইয়াংসিং, ছং ইউহি এবং ম্যাং হং। এই 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক গত রাতে 9টার দিকে ঢাকায় এসেছেন, এবং এরপরে
10টা নাগাদ, রাত 10টার কিছু সময় পরে তারা এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এখানে এসে তারা সার্বিক বিষয়াশয়গুলো নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন এবং বেগম জিয়ার চিকিৎসা সবশেষ অবস্থা তারা কিন্তু যে পর্যবেক্ষণ করেছেন। এর আগেও কিন্তু যে গত রাতে যেই যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলিও কিন্তু যে এসেছিলেন এবং তিনিও কিন্তু বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবরাখবর যেগুলো রাখার সেগুলো আসলে যে রাখছেন। এর বাইরেও যদি আজকে আপনাদেরকে জানাতে চাই, তো সার্বিক বিষয়াশয় নিয়ে হয়তো বা যে আজকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন কিংবা অন্য কেউ হয়তো বা চিকিৎসার বিষয়ে ব্রিফ করতে পারেন, তখন নিশ্চয়ই ব্রিফ করলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং এর বাইরে কিন্তু যে আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম জিয়াকে মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে কিন্তু যে তার এখানে যে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF নিয়োজিত করা হয়েছে এবং তারা কিন্তু SSF এবং যে PGR সদস্যরা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং আজকে বেলা 12টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি যে উন্মুক্ত দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এবং এটি নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি কিংবা অপপ্রচারের মধ্যে না পড়েন সেই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফ থেকে বলা হয়েছে। আর এর বাইরেও কিন্তু হাসপাতালের বাইরে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাহিনীগুলো কিন্তু যে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, এরকম বিভিন্ন যে নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তায় কাজ করছে। তো এই ছিল আমার কাছে এখানকার মতন সবশেষ খবরাখবর। বেগম জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম এভারকেয়ার হসপিটালের সামনে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীবদ জয়। আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ রেখে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই 2 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীবদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের নির্বাচনী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। বেশ কয়েকটি দল ইতিমধ্যে 300 আসনের প্রার্থী ঘোষণা করলেও নেতারা বলছেন বৃহত্তর স্বার্থে দেওয়া হবে সর্বোচ্চ ছাড়। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। রাজধানীর রাজপথ ছাপিয়ে চলতি সপ্তাহে এই আন্দোলন এখন বিস্তৃত হয়েছে বিভাগীয় পর্যায়ে। 7 বিভাগে চলছে ধারাবাহিক সমাবেশ।
দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল আন্দোলনের শরিক এসব দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে সমন্বিতভাবে। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যভাগেই শরিক দলগুলোর সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনই আভাস দিলেন দলগুলোর শীর্ষ নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে আমরা চেষ্টা করব সমঝোতার কাজটা সম্পন্ন করার। যেই আসনগুলো জোট থেকে তারা দাবি করবে বা আমরা দাবি করব, এগুলো কিন্তু মোটামুটি আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। হয়তো এক সপ্তাহের মধ্যেই আমরা পরস্পর বসে এই বিষয়গুলো একটা পর্যায়ে নিয়ে আসব। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণে দুটি বিষয় মাথায় রাখা হয়েছে বলে জানান নেতারা। দুটা বিষয় আর কি, একটা হলো সে একজন বড় দায়িত্বশীল বড় নেতা, আরেকটা হলো যার বেশি জনপ্রিয়তা ওই এলাকায় আছে। কে বেশি পপুলার, কে বেশি পরিচিত, কার জিতে আসার সম্ভাবনা, সিটটা এমন জায়গায় দিতে হবে সেটা যেন লস না হয়ে যায়, এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হবে বলে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলই। আমাদের আমির সাহেব বলে দিয়েছেন যে আমরা প্রাথমিক সব বাছাই করে দিলাম, আপনাদের ময়দানে নেমে কাজ করেন, এটা একটা প্রাথমিক বাছাই, কিন্তু কেউ মনে করবেন না যে এই সিটটা আপনার, এটা আপনার না, এটা আমাদের জামাতের সিট। জামাত যখন আপনাকে ছাড়তে বলবে তখন আপনাকে ছাড়তে হবে। সেন্ট্রালে যে আমরা সিদ্ধান্তের জন্য বসবো, সেখানে যখন কোনো আসনের জন্য কোনো প্রার্থী নির্ধারণ হয়ে যাবে, বাকি যারা থাকবে তাদের কাজই হবে তাকে সমর্থন করা। তফসিল ঘোষণা এবং জাতীয় রাজনীতির বাস্তবতা বিবেচনায় প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণে সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। ডিক্লারেশন অফ শিডিউল তখন খুব তড়িৎ এই চূড়ান্তটা আশা করি হয়ে যাবে, সময় তো আর বেশি নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, লিপ্টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এনে সুপ্রিম কোর্টে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল, সরাসরি যাচ্ছে সেখানে। করেছেন যেটা বলছেন সেইটার ক্ষেত্রে প্রসিডিউরাল যে ডিফেক্টটা এনেছেন সেটা আমরা বলেছি, সেই প্রসিডিউরাল ডিফেক্ট যেভাবে উনি বলেছেন দ্যাট ইজ মিসকনসিভ আইডিয়া অফ ল। সেকেন্ড প্রেয়ারেও আমরা বলেছি যে উনি নিজে সিনিয়র অ্যাডভোকেট, উনি জানেন সুপ্রিম কোর্ট ক্যান নট ডাইরেক্ট যে আইন পাশ করেন ওই আইন পাশ করেন। সুপ্রিম কোর্ট কোনো আইন পাশ হলে সেইটার সাংবিধানিকতা, ইন্ট্রাভাইরাস আলট্রাভাইরাস ইস্যুটা দেখতে পারবেন, কিন্তু আইন পাশ করার নির্দেশ দিতে পারবেন না। এইটা বলতে যে আমরা কয়েকটা রেফারেন্স টেনেছি। একটা হলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কনস্টিটিউশনের আন্ডারে পাকিস্তান পার্লামেন্টের সদস্যদেরকে বিজয়ী রাজনৈতিক শক্তি মুক্তিযোদ্ধারা দায়িত্ব দিয়েছিলেন আমাদের একটি সংবিধান রচনা করার জন্য, এবং বিজয় অর্জনের পরে সেই পার্লামেন্ট মেম্বাররাই একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন। সুতরাং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এবং রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি, বিজয় উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে, এদেশের আইন কিভাবে চলবে, এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন। সেখানে যে আমরা দেখেছি কনস্টিটিউশনের 72 কনস্টিটিউশনের 4th শিডিউলে আমরা বলেছি যে দেখেন এখানে বলা হচ্ছে ওই যে পার্লামেন্টের সদস্যরা সংবিধান করেছিলেন তাদের ডিজলভ করে দেওয়া হলো। ওইখানে বলা হলো যে আমরা প্রথমবারের মতো পার্লামেন্ট ইলেকশন করতে যাব। ওখানে বলা হলো যে আমরা কিভাবে ভোটার তালিকা তৈরি করব। এই সব কিছুই কিন্তু প্রসপেক্টিভ পরবর্তীতে করব বলে বলা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে 72 সংবিধানকে আমরা বেস ধরে, এইটাকে ভিত্তি ধরেই আমরা এই সংবিধানের সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন সব কিছু করতে পারবো। যে কারণে জুলাই চার্টার আনা হয়েছে, যে কারণে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হয়েছে, এটা চলমান প্রক্রিয়া। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন। 106-এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপরে।
কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি ছিলাম সুপ্রিম কোর্টে। অ্যাটর্নি জেনারেলের ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদ আরও থাকছে। টেলিকম লাইসেন্সের সক্ষমতা যাচ্ছে 5 মন্ত্রীর হাতে। শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিটিআরসি। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিনিয়োগ বাধাগ্রস্তের শঙ্কা অংশীজনদের। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 6টা 14 মিনিটে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 30 কিলোমিটার। ইএমএসসি এর তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় এই কম্পন অনুভূত হয়। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 10ম গ্রেডের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। হাসপাতালে বন্ধ রয়েছে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ সরবরাহ। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী হায়দার আলী, চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস, চাঁদপুরে ফারুক আহমদ ও গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরালি। সরাসরি প্রথমে যাচ্ছে হায়দারের কাছে। আজ দ্বিতীয় দিনের মতো চলছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে কর্মবিরতি, এটি ঢাকা সহ সারা দেশেই এই মুহূর্তে পালিত হচ্ছে। আজকে সকাল 8টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয়েছে, চলবে বেলা 12টা পর্যন্ত। আমি যদি জানিয়ে রাখি যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে 11তম গ্রেড, সেই গ্রেডে তাদের নিয়োগ হয় এবং তারা বলছিলেন যে তাদের নিয়োগ থেকে চাকরি শেষ অবধি পর্যন্ত তাদের সেই 11তম গ্রেডেই চাকরি করতে হয় এবং সেখান থেকে তাদের অবসরে যেতে হয়। তাদের দীর্ঘদিনের দাবি, তারা এই 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদেরকে উন্নীতকরণ করতে হবে এবং এই দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। মন্ত্রণালয়ে এ বিষয়ে তারা তাদের দাবি দেওয়া পেশ করেছে, তবে এখনো কোনো আশানুরূপ ফল পাননি। সেই কারণে আজকে তারা এই দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। তো এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে আছে। আমরা এখানে থেকে জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেলে যে রেডিওলজি ডিপার্টমেন্ট সেটি বন্ধ রয়েছে এবং এখানে এই জরুরি সেবাগুলো বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের যে ব্লাড ব্যাংক সেটিও বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের যে সরকারি ওষুধ সরবরাহ এগুলো বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে ঢাকা মেডিকেল যেহেতু সারা দেশের একটি প্রাণকেন্দ্র চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে ঢাকার আশপাশ থেকে এবং বিভিন্ন জেলা থেকে আগত রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। এখানে অনেক রোগীকে এই জরুরি সেবা যেমন এক্স-রে, সিটি স্ক্যান এই সেবাগুলো না পেয়ে এখান থেকে ফিরে যেতে দেখা গেছে। অনেককে এই সকাল থেকে এখানে তাদেরকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য। তারা বলছেন যে আজ বেলা 12টার পর তারা তাদের যে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের যে সেবা সেটি তারা পুনরায় শুরু করবে। আমি জানিয়ে রাখি যে এর আগে গত 30 নভেম্বর তারা 2 ঘন্টা কর্মবিরতি পালন করে। এরপর গতকালকে তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করে। গতকালকেও আমরা দেখেছি যে এই সেবা, এই টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সেবা না পেয়ে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই চিত্র শুধু ঢাকায় নয়, ঢাকার সহ সারা জেলাই, বাইরের জেলাগুলোতে একই চিত্র। আমরা ঢাকার বাইরে সেখানকার চট্টগ্রাম মেডিকেলের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের সাথে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজকে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটেই কিন্তু যারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট রয়েছেন তারা আজকে তাদের যে অর্ধদিবস কর্মবিরতি, সেই অর্ধদিবস কর্মবিরতি তারা পালন করছেন এবং তারা অনেকটা অভিযোগ করে বলছেন যদি আজকের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে তারা রোববার থেকে কিন্তু কমপ্লিট যে শাটডাউন, পূর্ণ দিবস যে কর্মবিরতি দিনের পর দিন যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু 10ম গ্রেড তাদের যে বাস্তবায়নের যে দাবি ছিল সেই দাবিতে কিন্তু তারা মানা হয়নি। সে কারণে তাদেরকে অনেকটা বাধ্য হয়েই কিন্তু আসলে পথে নামতে হয়েছে, এমনটি কিন্তু তারা অনেকটা অভিযোগ করে বলেছেন। এছাড়া তারা বলছেন তাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী রোববার থেকে কিন্তু পূর্ণ দিবস আসলে এবং তারা বলছেন তাদের
অন্যান্য যে যারা আসলে টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট পালন করছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট, এবং তারা বলছেন তাদের অন্যান্য যে যারা আসলে টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট ছিলেন বা অন্যান্য যারা আছেন অনেকের কিন্তু 11তম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু যারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট রয়েছেন তাদের দীর্ঘদিন আসলে দাবি থাকলেও তারা আসলে 10ম গ্রেডে তাদেরকে কোনোভাবেই উত্তীর্ণ করা হয়নি, যে কারণে তারা অনেকটা বাধ্য হয়ে তাদেরকে আজকে পথে নামতে হয়েছে। তবে এই কর্মবিরতির কারণে আমরা দেখছি সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে অনেকটাই কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফারুক আহমেদ। আপনারা জানেন যে সারা দেশের মতো কিন্তু চাঁদপুরে সরকারি যে হাসপাতাল আছে সেখানে কিন্তু যারা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছে তারা কর্মবিরতি পালন করছেন, এবং সেই কর্মবিরতি পালনের অংশ হিসেবে কিন্তু আজকে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যারা ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট আছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধনে অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন যে গত দুদিন থেকে, অর্থাৎ আজ মিলিয়ে 3 দিন তারা কিন্তু এই ধর্মঘট পালন করছেন। তারা বলছেন যে একই পড়াশোনা করে যারা মৎস্য, মেরিন, নার্সেস বা প্রকৌশলী আছেন তারা কিন্তু 10ম গ্রেডে তারা সুবিধা ভোগ করছেন সরকারের কাছ থেকে, কিন্তু তারা এখনো 11তম গ্রেডে আছেন। এটি তাদের জন্য চরম বৈষম্য, এবং সেই বৈষম্য দূর করার জন্যই মূলত তারা এই আন্দোলনে নেমেছেন। আজকে কিন্তু তাদের কমপ্লিট শাটডাউন করার কথা ছিল, কিন্তু গতকালকে স্বাস্থ্য সচিবের সঙ্গে তাদের নেতৃবৃন্দের কথা হয়েছে এবং নেতৃবৃন্দ সেখানে একটি স্মারকলিপি দিয়েছেন, এবং সেখানে স্বাস্থ্য সচিব আশ্বস্ত করেছেন যে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিবেচনা নেবেন, যে কারণে আজকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছেন। যেটি হওয়ার কথা ছিল পূর্ণ দিবস শাটডাউন, তা থেকে তারা ফিরে এসেছেন, এবং তারা বলেছেন দুপুর 12টার পর থেকে কিন্তু তারা আবার কাজে যোগ দিবেন, এমনটি তারা আশ্বস্ত করেছেন। তবে তাদের এই ধর্মঘট চললেও কিন্তু আমরা লক্ষ্য করেছি হাসপাতালে যারা জরুরি সেবা নিতে আসে, বিশেষ করে যারা নানা রকম পরীক্ষা নিরীক্ষার জন্য আসেন এবং যারা ওষুধপত্র নিতে আসেন, সেই কাউন্টার এবং প্যাথোলজি যে শাখা আছে, এক্সরে শাখা আছে, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আসলে এই বন্ধ থাকার কারণে কিন্তু রোগীদের কিন্তু এক ধরনের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের সরকারি হাসপাতালগুলোতে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে কর্মবিরতি চলছে তার সব শেষ। আমরা এখন চলে যাব গোপালগঞ্জে, সেখানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা যে আন্দোলন চালাচ্ছে সেটি কিন্তু গোপালগঞ্জে, সারা দেশের মতো গোপালগঞ্জে শুরু হয়েছে। তো গোপালগঞ্জে আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আমরা সকাল থেকে এসে দেখেছি যে রোগীরা এসেছেন, তারা যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমাদের চোখে পড়েছে। এছাড়াও যারা ওষুধ নিতে এসেছেন ফার্মেসির সামনে তাদেরকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। আর এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট যারা এই সদর উপজেলায় যারা রয়েছেন তারা, এবং বেসরকারি পর্যায়ে যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন, তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করে এখানেই সমবেত হয়েছেন। তো তারা কিন্তু গত 30 তারিখে কর্মবিরতির মাধ্যমে 2 ঘন্টা কর্মবিরতির মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছিল। পরবর্তীতে 3 ডিসেম্বর তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন, এবং সর্বশেষ আজ তাদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা ছিল, কিন্তু সেটি কেন্দ্রীয় যে কমিটি রয়েছে সেটির সিদ্ধান্ত অনুযায়ী এবং রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে তারা কিন্তু সেটিকে অর্ধ দিবস সে নিয়ে এসেছেন। তো তারা জানিয়েছেন, আন্দোলনকারীরা জানিয়েছেন এটা তাদের দাবি নয়, এটা তাদের অধিকার। এই অধিকার যতদিন বাস্তবায়িত না হবে ততদিন কিন্তু কেন্দ্রীয় যে কর্মসূচিগুলো থাকবে সেই কর্মসূচিগুলো পালন করবে। এছাড়াও গোপালগঞ্জ জেলায় আরো যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছে তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তো এই 3 দিনের যে কর্মসূচি, এই 3 দিনের কর্মসূচিতে রোগীদের যে ভোগান্তি এটা কিন্তু চোখে পড়েছে, এবং রোগীরাও চাইছেন যে তাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচি বাস্তবায়ন করুক সরকার, এবং এই আন্দোলনকারীরাও তাদের প্রত্যাশা যে তাদের
এই আন্দোলনে এই দাবি মেনে ঊর্ধ্বতন কর্মকর্তা মেনে নেবে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ফার্মাসিস্টদের কর্মসূচির সর্বশেষ। দশম গ্রেডের দাবিতে সরকারি হসপিটালগুলোতে কর্মরত খবর জানতে এত সরাসরি ছিলাম ঢাকা সহ 3টি জেলায়। সময় সংবাদ আরও থাকছে। গাজা ফিলিস্তিনিদের উপত্যকা ছাড়তে রাফা ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। পদক্ষেপে তীব্র নিন্দা মিশরের। চুক্তি অনুযায়ী জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফেরত চেয়ে উল্টো ফরমাশ তামিলের কমিশন হতে যাচ্ছে বিটিআরসি। নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া নিয়ে এমন মন্তব্য খোদ সংস্থার চেয়ারম্যানের, যেখানে টেলিকম লাইসেন্স প্রদান ও বাতিলের ক্ষমতা এক মন্ত্রীর হাত থেকে চলে যাচ্ছে 5 মন্ত্রীর কাছে। আর সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করবে বিটিআরসি, অথচ এই কাজের জন্য তাদের আবার জবাবদিহি করতে হবে স্বচ্ছতা কমিটির কাছে। অংশীজনরা বলছেন নতুন আইনে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে, আরও বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। শুভ খানের রিপোর্ট। 2001 সালে টেলিযোগাযোগ আইন হওয়ার পর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। শুরুতে টেলিকম লাইসেন্স প্রদান কিংবা বাতিলের ক্ষমতা ছিল নিয়ন্ত্রক সংস্থার হাতেই। তবে 2010 সালে আইন সংশোধনের পর সেই ক্ষমতা যায় মন্ত্রণালয়ের কাছে। এরপর রাজনৈতিক কারণে টেলিকম খাতে অনেক লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর হারানো স্বায়ত্তশাসন ফেরত চেয়ে গত 16 এপ্রিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি। গেল 4 নভেম্বর সংশোধিত আইনের খসড়া প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে টেলিকম লাইসেন্স দেওয়া বা বাতিলের সিদ্ধান্ত দেন শুধু টেলিযোগাযোগ মন্ত্রী। তবে খসড়া অধ্যাদেশে এই কাজে প্রভাব খাটানোর সুযোগ পাবেন আরও 4 মন্ত্রী। বিটিআরসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সিদ্ধান্ত মন্ত্রীদের, অথচ তার জন্য স্বচ্ছতা কমিটির কাছে জবাবদিহি করবে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে জবাবদিহির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি যথেষ্ট। নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আমি বলি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, তাকে যদি আমি নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা তৈরি করি, এটা একটা হঠকারী সিদ্ধান্ত। এটা যদি বাস্তবায়িত হয়, একটা দুর্নীতির জন্য বিশাল একটা রাস্তা খুলে দেওয়া হবে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে টেলিকম খাতে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়বে বলে মনে করেন এই প্রযুক্তি নীতিমালা পরামর্শক। একজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি 5 জন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যখন নিয়ে আসছেন, বিটিআরসির ক্ষমতায়ন তো হলোই না, বরং বিটিআরসি ক্ষমতায়নটা আরো অনিশ্চিত হয়ে গেল। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে অংশীজনরা। যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা বড় ধরনের কনসার্ন হবে যে আসলে আলটিমেট অ্যাপিলেট অথরিটিটা কোথায়, আলটিমেটলি আমি যে ইনভেস্টমেন্টটা করব আমার ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা কার হাতে। নতুন আইন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের সঙ্গে ফুটবল ও ক্রিকেটের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাজিলকে ক্রিকেটের কৌশল শেখাবে লাল সবুজ, অন্যদিকে তাদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে বাংলাদেশ। পারস্পরিক এমন অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে দুদেশের মধ্যে শীঘ্রই চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। ব্রাজিল ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম। ফুটবল প্রেমী দর্শকদের কাছে ফুটবলের জাদু মানেই ব্রাজিল। রেকর্ড 5 বার বিশ্বকাপ জিতেছে দেশটি। একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। বাংলাদেশেও রয়েছে দেশটির অগণিত সমর্থক। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলাকে ঘিরে বাংলাদেশে শুরু হয় উন্মাদনা। অন্যদিকে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপ খেলার পাশাপাশি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ দল বাংলাদেশ। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। এ অবস্থায় দুই দেশ ফুটবল ও ক্রিকেট নিয়ে বিনিময় করতে যাচ্ছে পারস্পরিক দক্ষতা ও অভিজ্ঞতা। ব্রাজিলের কাছ থেকে বাংলাদেশ ফুটবলের দক্ষতা অর্জনের পাশাপাশি ব্রাজিলকে ক্রিকেটের নানা কৌশল শেখাবে লাল সবুজ। শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল তো ফুটবলে চ্যাম্পিয়ন নট অনলি ইন মেল ফুটবল বাট অলসো দে আর চ্যাম্পিয়ন ইন ফিমেল ফুটবল। আর আমরা তো ওয়ার্ল্ড লেভেলে খেলি ক্রিকেট, সো উই আর জাস্ট প্লেইং ন্যাশনাল। তো আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেটিং যত স্কিলস অ্যান্ড কোচিংস অ্যান্ড এটসেট্রা এইসব বিষয়ে আমরা হেল্প করব। ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং। ওই ধরনের একটা এগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি। এটা দুই ধরনের জনপ্রিয় খেলার দক্ষতা বিনিময়ের মধ্য দিয়ে দুদেশ উপকৃত হবে বলে মনে করেন এই কূটনীতিক। আমাদের লক্ষ্য হচ্ছে কোচিং
এবং টিইউটি যেটাকে আমি ট্রেনিং অফ দি ট্রেনার্স, সেই রকম পর্যায়ে হেল্প করা। আমরা শুধু ধরেন নেইমারকে নিয়ে গেলাম, একটু ডামাডোল হলো, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি চাই সত্যিকার অর্থে আমাদের ফুটবল স্ট্রাকচারটা ডেভেলপ হোক। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও চুক্তি সইয়ের পর ঢাকা কিংবা ব্রাজিলে জাতীয় ও অনূর্ধ্ব 20 আয়োজনের মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিভিন্ন সেক্টরে, ট্রেড সেক্টরে, ফার্মাসি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেল আবিব। এই সীমান্ত দিয়ে কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না। এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা পরিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে বিশ্ব। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে মরদেহটি পৌঁছে দেয়া হয় ইসরায়েলে। হামাস চুক্তি মেনে এগুলোও কথা রাখছে না ইসরায়েল। তেল আবিব ঘোষণা দিয়েছে শিগগিরই রাফা সীমান্ত খুলে দেয়া হবে, তবে কেবল গাজার বাসিন্দাদের উপত্যকা ত্যাগের জন্য এটি চালু করা হবে। এর তীব্র নিন্দা জানিয়ে মিশর বলেছে এ ধরনের একতরফা পদক্ষেপ ট্রাম্পের গাজা পরিকল্পনার পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে। রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার শিকার হওয়ার দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এ ধরনের আচরণের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বুধবার ট্রাম্পের গাজা পরিকল্পনার উপর ভোটাভুটি হয়েছে। বিরোধী আইন প্রণেতাদের ভোটে এই পরিকল্পনা এদিন পাশ হয়, তবে ভোটে অংশ নেননি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট। তাদের অংশগ্রহণ না করাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। অন্যদিকে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন, মানবিক সহায়তা, উপত্যকার পুনর্গঠন এবং দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বুধবার বাহরাইনের মানামায় পরিষদটির 46তম শীর্ষ সম্মেলন হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় কিলিয়ান এমবাপের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে শাভি আলোনসোর দল। এ জয়ে শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোস। আর জোড়া গোলে শীর্ষ 5 লিগের সর্বোচ্চ গোল স্কোরার এখন এমবাপে। অ্যাথলেটিকো বিলবাওয়ের ঘরের মাঠে শুরুতেই ফরাসি তারকার গোলে লিড নেয় রিয়াল। শুরুর চাপ সামলে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা, তবে থিবো কর্তোয়ার প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয় বিলবাও। বিরতির যাওয়ার আগে এমবাপের পাশ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদিস্তারা। বিরতির পর ব্যবধান কমাতে আক্রমণে যায় স্বাগতিকরা, তবে বিলবাও জালের দেখা না পেলেও 59 মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান আরও বাড়িয়ে দেয় বিশ্বকাপজয়ী তারকা। এ জয়ে 36 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারকারে বেগম জিয়ার চিকিৎসায় কাজ শুরু করেছে চীনের টিম। সম্মিলিত মেডিকেল বোর্ড ঠিক করবে পরবর্তী করণীয়। সুস্থতা কামনায় কাল বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, লিভ টু আপিল খারিজ। গণ অভ্যুত্থানের ম্যান্ডেটে গঠিত সরকার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। এবং জামাত সহ 8 দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। প্রাধান্য পাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত দলগুলো। এই ছিল সকাল 10টার সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।